Bismillahir Rahmanir Rahim. Lecture 2, Chemistry 2, Chapter 1, Environmental Chemistry, পরিবেশ রসায়ন। আমরা আজকে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের রাজশাহী বোর্ড 2019-এর একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আচ্ছা, কোশ্চেনটি কেমন? কোশ্চেনটির ভেতরে আমরা দেখতেছি তিনটি পাত্র আছে, এ বি সি পাত্র। এই তিনটির ভেতরে প্রত্যেকটার ভেতরেই গ্যাস নেওয়া হয়েছে। গ্যাসগুলোর ভিতরে প্রথমটাতে 2 লিটার গ্যাস নেওয়া আছে, মানে আয়তন 2 লিটার, ভর আছে 1.36 গ্রাম, আর এখানে চাপ আছে 750 মিলিমিটার হাইড্রোজিরাম। আমরা আগের লেকচারটাতে যেখানে চাপ দেওয়া ছিল শুধু মিলিমিটারে, যদি মিলিমিটার হাইড্রোজিরাম মানে মিলিমিটার থাকা মানে হাইড্রোজিরাম, এখন এখানে হাইড্রোজিরাম দেওয়া আছে, মানে পারদ চাপ যেটা বলে। এরপরে এখানে টেম্পারেচার দেওয়া আছে 250 ডিগ্রি সেলসিয়াস, আর এই পাশে আবার ডেসিমিটার কিউবে দেওয়া আছে আয়তনটা। এই পাশে অর্থাৎ বি পাত্রে আয়তনটা দেওয়া আছে ডেসিমিটার কিউব। আমরা জানি 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটারই। তো এখন এখানে গ্রাম ভর দেওয়া আছে 2.21 গ্রাম, এদিকে আবার 150 কিলো প্যাসকেল দেওয়া আছে, যদিও এখানে মিলিমিটার হাইড্রোজিরাম আছে, যেটা আমরা আগের মেথড করেছিলাম 760 দিয়ে ডিভাইড করে, আর এখন আবার আসছে 150 কিলো প্যাসকেল। এখানে আবার কিলো প্যাসকেলটাকেও অ্যাটমসফেরিক প্রেশার এটিএমে নিতে হবে, সেখানে আমরা দেখাবো কীভাবে এটা নেয়। এরপরে এখানেও টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 অ্যাটমসফেরিক প্রেশার, ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা আছে এখানে, বলতেছে মোলার দ্রবণ কাকে বলে। আচ্ছা, মোলার দ্রবণ কাকে বলে আমরা জানি, আমরা যদি একটুখানি পড়ে নিই মোলার দ্রবণ কাকে বলে। সেটা হলো স্থির তাপমাত্রা। মোলার দ্রবণের প্রথম ডেফিনেশন থেকে আমাদের যে কথাটা মনে রাখতে সেটা হলো স্থির তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকতে হবে। স্থির মানে হলো তাপমাত্রা ওঠানামা করা যাবে না, যদি 20 থাকে 20, 30 থাকে 30, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। এবং বলা হচ্ছে কোনো দ্রবণের 1 লিটার, এবং আরেকটা শর্ত হলো 1 লিটার হতে হবে। সুতরাং স্থির তাপমাত্রা স্থির থাকতে হবে, 1 লিটার দ্রবণ হতে হবে। সেই দ্রবণও যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, আর 1 মোল দ্রব কাকে বলে এটা আমাদের জানতে হবে। যেমন আমরা যদি বলি অক্সিজেন গ্যাস, অক্সিজেনের 1 মোল, অক্সিজেন মানে O2, তো অক্সিজেনের 1 মোল মানে কত আমরা জানি, শুধু অক্সিজেনের একটা পরমাণুর ভর হচ্ছে 16, সুতরাং দুটো অক্সিজেন পরমাণু মিলে একটি অক্সিজেন অণু হয় O2। সেক্ষেত্রে অক্সিজেনের আণবিক ভর হবে 32, তার মানে 1 মোল অক্সিজেন গ্যাস ইকুয়াল 32 গ্রাম। তো এরকম 1 মোল যদি দ্রবীভূত থাকে কোনো লিটারে, 1 লিটারে, কোন লিটার মানে 1 লিটারে, তাহলে আমরা ওই দ্রবণটাকে মোলার দ্রবণ বলবো। এখানে আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি কি সোডিয়াম ক্লোরাইডের যদি হয়, আমাদের যেহেতু 1 নম্বর কোয়েশ্চেন, আমরা যদি এতটুকু ডেফিনেশন দেই বলে তাতেই চলবে, বা 2 মার্কস আসলে একটু বর্ণনা দেবো, আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে দিলাম। যেমন সোডিয়াম ক্লোরাইডের 1 মোল হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, আর ক্লোরিনের হচ্ছে 35.5, দুটো অ্যাড করলে হয় 58.5 গ্রাম। সুতরাং আমরা বলবো, সুতরাং 1 লিটার দ্রবণের মধ্যে স্থির তাপমাত্রায় যদি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে, তাহলে আমরা সেই দ্রবণটাকে বলবো কি সোডিয়াম ক্লোরাইডের মোলার দ্রবণ। আশা করি বুঝে গেছো। এরপরে কোশ্চেন আমরা যদি যাই, পরের খ নম্বর কোশ্চেন হলো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের সংকেত আমরা সবাই জানি সম্ভবত CO। তো কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয় কেন? আচ্ছা, প্রথমে আমরা লিখব যে কার্বন মনোক্সাইড হচ্ছে একটি গন্ধহীন এবং বর্ণহীন গ্যাস। কি গ্যাস? দুটো কথা, একটা হচ্ছে কি গন্ধহীন এবং একটা হচ্ছে কি বর্ণহীন গ্যাস। তাই মানুষ এর উপস্থিতি সহজে বুঝতে পারে না, যেহেতু এটার গন্ধও নাই। আমরা জানি মিথেন গ্যাস যেটা আমাদের গ্যাসের চুলোতে, সেই গ্যাসটা কিন্তু একটা গন্ধ আছে, অটোমেটিকলি বোঝা যায় যে গ্যাস আর বের হচ্ছে বা গন্ধটা পাওয়া যায়। এখন কার্বন মনোক্সাইড এমন একটা গ্যাস যেটাতে কোনো গন্ধ নাই, তো গন্ধ না থাকার কারণে আমরা বুঝতে পারবো না আসলে কি নিচ্ছি। তো কার্বন মনোক্সাইড যখন আমাদের নিঃশ্বাসের সঙ্গে প্রাণী দেহে ঢুকে
রক্তের হিমোগ্লোবিনের সাথে সে কী করে, তখন জটিল যৌগ গঠন করে। অর্থাৎ যখন এই কার্বন মনোক্সাইড আমরা নিঃশ্বাসের সাথে নেব, সাথে সাথে এটা আমরা জানি আমাদের রক্তের ভিতরে কী থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের লাংস থেকে আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি, সেটা লাংসের মাধ্যমে সে অক্সিজেনটাকে হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিন অক্সিজেনটাকে অ্যাটাচ করে নেবে, অক্সিজেনকে অ্যাটাচ করে হিমোগ্লোবিন হয়ে যাবে, সেটা আবার হার্ট হয়ে আমাদের সমস্ত শরীরের প্রত্যেকটা কোষের ভিতরে চলে যাবে, অক্সিজেন সরবরাহ করবে। কিন্তু যদি কার্বন মনোক্সাইড যায়, তখন এই কার্বন মনোক্সাইড গিয়ে কি করবে, হিমোগ্লোবিনের সাথে একটা জটিল যৌগ গঠন করবে বিক্রিয়া অ্যাটাচ হয়ে। যখন হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড অ্যাটাচ হয়ে যাবে, তখন আর ওই হিমোগ্লোবিন অক্সিজেন আর নিতে পারবে না, যার কারণে প্রাণীদেহে অক্সিজেন পরিবহনে ব্যাঘাত ঘটে। ফলে বিভিন্ন কষ্টজনিত রোগ সৃষ্টি হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাস কষ্টজনিত বিভিন্ন রোগ তৈরি হবে। তাছাড়া অক্সিজেন পরিবহনে অসুবিধার কারণে শরীরের টিস্যুতে অক্সিজেন সরবরাহের জন্য যেহেতু অসুবিধা তৈরি হবে, এই অসুবিধার কারণে শরীরের টিস্যুতে অক্সিজেন সরবরাহের জন্য হৃৎপিণ্ডের উপর একটা চাপ পড়বে। কারণ অক্সিজেন যেহেতু পাচ্ছে না, অক্সিজেন না পাওয়ার কারণে অটোমেটিকলি হৃৎপিণ্ডের উপর একটা চাপ পড়বে। আর এই চাপ পড়ার কারণে অটোমেটিকলি আমাদের বিভিন্ন হৃদরোগের সমস্যা দেখা দেবে, অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এই ঘটনাটা সম্পূর্ণই প্রাণীর অগোচরে ঘটে। যেহেতু এই ঘটনাটা প্রাণীর অগোচরে ঘটে, এজন্যে কার্বন মনোক্সাইড অর্থাৎ সিওকে একটি নীরব ঘাতক বলা হয়। পরের কোশ্চেন, গরুর গ, 30°C তাপমাত্রায় এ ও বি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আচ্ছা, দেখো এখানে আমাদের এ এবং বি গ্যাস নেওয়া আছে দুইটা। এখন যদি এখানে শুধু বলে দিত যে এ এবং বি গ্যাসের মিশ্রণের চাপ নির্ণয় করো, তাহলে আমাদের এক স্টেপে ম্যাথটা হয়ে যেত। কিন্তু আমাদের আবার একটা টেম্পারেচার কথা বলে দিয়েছে, অর্থাৎ বলে দিচ্ছে কি 30°C। তো 30°C তাপমাত্রা এ ও বি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তো আমরা একে একে করি। প্রথমে আমরা যেটা করব সেটা হলো এ পাত্রে গ্যাসের জন্য। আচ্ছা, আমরা প্রথম লিখব এ পাত্রের ক্ষেত্রে। আচ্ছা, এ পাত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি কী কী দেওয়া আছে, প্রথমে দেখতেছি আমরা এখানে আয়তন দেওয়া আছে 2 লিটার। তো আমরা লিখে দেই আয়তন V1, অর্থাৎ আয়তন V1 ইকুয়াল দেওয়া আছে 2 লিটার। এরপর কি দেওয়া আছে, এরপর এখানে একটা ভর দেওয়া আছে, কিন্তু আমাদের ভরটা এখানে প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, চাপ দেওয়া আছে, চাপ P1 সমান হচ্ছে 750 মিলিমিটার Hg। আচ্ছা, এটাকে যদি আমরা কি করব, এটাকে আমরা নিব হলো অ্যাটমসফেরিক প্রেশার, এটিএমে নেব। সেক্ষেত্রে আমাদের 760 দিয়ে এটাকে আমরা ডিভাইড করে এটিএম, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, হলো তাহলে আমরা কি করব, 750 ডিভাইড 760, 750/760 আসতেছে হলো আমাদের 0.9868 এটিএম। আচ্ছা, এরপর আমাদের ফর্মুলা P1 V1 ইউজ করব আমরা। সুতরাং এটা আমাদের প্রথম পাত্রের জন্য হয়ে গেল। দেন আমরা বি পাত্রের ক্ষেত্রে এখানে আমরা কি করব, এখানে একইভাবে আমরা দেখব বি পাত্রে আয়তন দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব। তো আমরা লিখব আয়তন V2 ইকুয়াল, ভি পাত্রের ক্ষেত্রে আয়তন V2 ইকুয়াল কি, আয়তন V2 ইকুয়াল দেখা 1 ডেসিমিটার কিউব দেওয়া আছে। সুতরাং 1
ডেসিমিটার কিউব। এখানে আমরা জানি 1 ডেসিমিটার কিউব মানে হলো 1 লিটার, অর্থাৎ 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। তো আমরা এটা 1 বসায় দিলে হয়ে যাচ্ছে। দেন আমাদের এখানে চাপ P2, এখানে চাপ দেওয়া আছে 150 কিলো প্যাসকেল। তো 150 কিলো প্যাসকেলকে আমরা এটিএমে নেব। কীভাবে নেব? অ্যাটমসফেরিক প্রেশারে নিলে হলো তোমার 150/101.325 ATM। আচ্ছা, এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? আমরা এখানে পাবো হলো 150/101.325। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসতেছে হলো 1.48 ATM। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভি পাত্রের চাপ। এখন আমাদের মিশ্রণের আয়তন, অর্থাৎ মিশ্রণের মোট আয়তনটা বের করি আমরা। মিশ্রণের মোট আয়তন কত আছে? V1 প্লাস V2, আমরা এটাকে ভি দেই। মিশ্রণের মোট আয়তন ভি সমান V1। একটা হচ্ছে 2 লিটার আর একটা হচ্ছে 1 লিটার, ইকুয়াল দিলে আমরা টোটাল পেয়ে যাচ্ছে এখানে 3 লিটার। অতএব আমরা প্রথমে যেটা বের করব সেটা হলো মিশ্রণের চাপ। আচ্ছা, মিশ্রণের চাপ পি ইকুয়াল কোশ্চেন। তো আমরা জানি, প্রথমে আমরা লিখে দেব, আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মিশ্রণের, এরপর আমরা দুইটা এ পাত্রে P1 V1 প্লাস এরপরে P2 V2। এখান থেকে আমরা যেটা বের করব সেটা হলো পি, মিশ্রণের মোট চাপ যেটা। তাহলে এখানে P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই ভি বা পি ইকুয়াল। আচ্ছা, আমরা যদি এখন একে একে বসাই তাহলে আমরা প্রথমেই দেখতেছি P1 কত? 0.9860। আমরা এখানে লিখে দেই 0.9868। আচ্ছা, এটা কি? এটা অ্যাটমসফিয়ার ATM ইন্টু V1 কত ছিল? V1 ছিল 2 লিটার প্লাস P2 কত? 1.48 ATM ইন্টু এটার V1 ছিল V2 ছিল 1 লিটার। ভি সমান কত ছিল? ভি ছিল হলো টোটাল, আমরা লিখেছিলাম 3 লিটার, সেখানে 3 লিটার লিখে দিচ্ছি, 3 লিটার। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? আমরা পাবো হলো একদিকে 0.9868 ইন্টু 2 প্লাস 1.48 ইন্টু 1 ডিভাইড 3। আমরা একবারে করতেছি, একবারে করলে তো আমাদের কত আসছে? আমরা আবার দেখি 0.9868 2 প্লাস 1.48 1 লিটার ডিভাইড 3 করলে আমাদের আসতেছে হলো 1.1512। এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখন দেখো উপরে, আচ্ছা আমরা যদি একটু ভাঙায়া করি জিনিসটা মনে আমরা বুঝতে সুবিধা হবে। এটা ডিরেক্টলি করলে হবে, নো প্রবলেম। আমি একটা জিনিস দেখানোর জন্য আমি এটা ভাগ করব। প্রথম আমরা উপরটা যদি করি, অর্থাৎ উপরটা যদি কী আসে দেখো, 0.9868 ইন্টু 2 প্লাস 1.48 ইন্টু 1। আর উপরটা করলে কি আসতেছে? আসতেছে হলো 3.4536। আর নিচে আসতেছে কত? 3 লিটার। আর যেহেতু এখানে প্লাস আছে তার মানে এই এটিএম অ্যাটমসফিয়ার কী হবে না? স্কোয়ার হবে না, শুধু একটা অ্যাটমসফিয়ারই ওখানে হবে। আর এখানে লিটার একটা লিটারই থাকবে। আমি যেটা দেখানোর জন্য এটা লিখেছি, দেখো তোমরা যদি এখন এখানে যদি এককটা নাও পারো, আমরা জানি তারপরও পারবা। পি এর চাপ
অ্যাটমসফিয়ার। তোমরা প্রথমে একবারে করলে তো এটা হয়েই গেল, এখানে লিখে দিবা ATM। আর যদি একবারে না হয় আমরা দুইবারে করলাম, প্রথমে এটা নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা এল কেটে দিলাম, মানে কাটা যায়, এটা কাটা লাগবে না বোঝানোর জন্য। এইবার যদি আমরা কি করি, /3 করি, তাহলে আমরা সেই একই ভ্যালু পাবো 1.512। এটা হচ্ছে এত ATM। এই কাটাকাটি দেখানোর জন্য আমি এটা দ্বিতীয় দুইটা ধাপ করেছি, বাট একবারে এটা করলেও হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এখন আমাদের যদি তারা 30°C কথা না বলতো, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে তারা যে কি বলেছে, 30°C তাপমাত্রা ইউভি গ্যাস মিশ্র মোট চাপ নির্ণয় করো। এখন যেহেতু 30° চাচ্ছে, এই জন্য আমাদের আরেকটা ফর্মুলা এখানে নিয়ে আসতে হবে। সেটা কি, সেটা হলো আমরা এখন P1, আমরা একটা জানি যে P1 T1 ইকুয়াল P2/T2, অর্থাৎ টেম্পারেচারের সাথে রিলেটেড। তো আমরা এখন যেটা বের করেছি সেটার সাথে আবার আমাকে, যেহেতু 30°C দিয়ে দিয়েছে, এই জন্য আমাকে আবার এটাকে আরেকটা স্টেপ গিয়ে এই P1/T1 এই সূত্রটাকে আমাকে ইউজ করে বসাতে হবে, এবং এখান থেকে আবার আমাকে যে P2টা চাপটা বের করতে হবে 30°C ক্ষেত্রে। তো আমরা যদি এখন আবার একটু করি, তাহলে আমাদের কি করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা লিখব আবার কি, আমরা দেখতেছি প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা কত, T1। সেটা ছিল আমাদের পাত্রের ভেতরে। দেখো, এই যে প্রাথমিক অবস্থায় আমাদের যে টেম্পারেচার ছিল দুটোতেই 25-25°C। সুতরাং আমরা T1 পেলাম কত, 25°C। এখানে 25 প্লাস আমরা এটাকে 273 অ্যাড করে ক্যালভিনে নিয়ে যাব, অ্যাড করলে কত হবে, 298 ক্যালভিন। এরপর আমাদের পরবর্তী যে তাপমাত্রা সেটা বলছে 30°C। তার আমরা লিখে দেই পরবর্তী তাপমাত্রা T2, সেটা কত, 30°C। এটাকে আমরা কি করব, এটাকে আমাদের নিতে হবে ক্যালভিনে, 30 + 273 ক্যালভিন। এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো 303 ক্যালভিন। আচ্ছা, এখন প্রাথমিক একটা চাপ যেটা আমরা পেয়েছি সেটা আমরা লিখে দেই, প্রাথমিক চাপ যেটা হলো P1 সমান 1.512 ATM। আচ্ছা, আমাদের বের করতে হবে পরবর্তী চাপ যেটা 30°C জন্য। তাহলে আমরা লিখব পরবর্তী চাপ P2 কোশ্চেন। আচ্ছা, এখন যদি আমরা ওই সূত্রটি ইউজ করি, তো আমরা আবার লিখব, আমরা জানি এই কথাটা লিখে আমরা কি লিখব, P1/P2 ইকুয়াল T1/T2, অথবা আমরা লিখতে পারি P1/T1 P2/T2, একই কথা লেখা দিয়ে দরকার। আচ্ছা, তাহলে আমরা কী করতে পারি, আমাদের লাগবে হলো P2, তা আমরা আগে P2 × T1 গুণ করি, তাহলে কী হবে, P2 T1 কোনাকুনি গুণ করে এটার সাথে এটা, এরপর এই কোনাকুনি গুণ করো P1 T2। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে P2। তা আমরা লিখি P2 ইকুয়াল, উপরে হবে P1 T2, নিচে হবে T1। আচ্ছা, এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই যেগুলো আমরা উপরে পেয়েছিলাম, প্রথমে পেয়েছিলাম কি আমরা P1 কত, P1 হচ্ছে 1512, তাহলে 1512 অ্যাটমসফিয়ার। তারপরে আসছে কি ইন্টু T2 কত, 303 ক্যালভিন। এরপর T1 কত, 298 ক্যালভিন। দেখো, এখানে এই ক্যালভিন কাটা যাচ্ছে, তোমরা কাটবা না, আমি দেখানোর জন্য লিখতেছি। এই ক্যালভিন কাটা থাকবে হলো শুধু ATM, যেটা আমাদের অ্যাটমসফিয়ার লাগবে এককটা। আচ্ছা, আমরা যদি এখন ক্যালকুলেশন করে কি আসবে, দেখো 1.512 × 303 / 298
ক্যালকুলেশন করলে পাবো আমরা হলো P2 এর ভ্যালু কত পাবো। আমরা যদি P2 এর ভ্যালু বসিয়ে দিই এখানে, তাহলে আসবে হলো 1.537 এত অ্যাটমসফেয়ার। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যদি ম্যাথটা দেখি আরেকবার, আশা করি ইজি আর কি, এটা তো একদম ইজি প্রসেস। তারপর আমরা নেক্সট ঘোড়ার গ প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, ঘোড়ার গতে কি বলছে দেখো, বি ও সি পাত্রের গ্যাসসমূহের মধ্যে কোনটি অধিক হারে ব্যাপিত হবে বিশ্লেষণ করা। আচ্ছা, এটা কিন্তু আমাদের আগের ফার্স্টের লেকচারের মতোই, কিন্তু এখানে ইনফরমেশন যেটা দেওয়া আছে সেখানে একটুখানি চেঞ্জ আছে। আচ্ছা দেখো, বিওসি এখানে বি নাম্বারটা যেটা আছে সেখানে সবই দেওয়া আছে আগেরটার মতোই, কিন্তু সি নাম্বার আমাদের দেওয়া আছে ঘনত্ব। তার মানে এখানে আমাদের ঘনত্ব দিয়ে আমাদের আণবিক ভরটা বের করতে হবে। এটা একটু ডিফারেন্স, একটু পার্থক্য আছে। তাছাড়া আগেরটার মতো করে আমরা গটা করতে পারবো। চলো আমরা প্রথমে শুরু করি বি পাত্রের ক্ষেত্রে। আমরা লিখব বি পাত্রের ক্ষেত্রে। তো বি পাত্রে প্রথম দেখতেছি আমরা কি দেওয়া আছে, আমাদের এখানে আয়তন দেওয়া আছে। আমরা আগের মতোই লিখি আয়তন V1 ইকুয়াল 1 ডেসিমিটার কিউব, যেটাকে আমরা লিটারে নিলে 1 লিটার হবে। এরপর কি আছে ভর। এখন আমাদের এখানে যে ভর আছে সেটা লাগবে, তাহলে ভর W1 ইকুয়াল 2.21 গ্রাম। এরপর আমাদের কি আছে তাপমাত্রা, তো আমরা লিখে দিই তাপমাত্রা T1 সমান 150 কিলো প্যাসকেল। এটাকে শুধু আমরা প্যাসকেলে নেব, তাহলে আমরা কী করব 101.3 আচ্ছা এখানে ভুল হচ্ছে, সরি, তাপমাত্রা তো এটা না। আচ্ছা তাপমাত্রা হচ্ছে কত 250 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখানে লিখে দিই 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তাপমাত্রা আমরা এটাকে যদি বসাই তো কত আসবে 250 প্লাস 273 ক্যালভিন। তা আমাদের আসতেছে 298 ক্যালভিন। এরপর আমরা লিখব চাপ, যেটা আমরা তখন বললাম টেম্পারেচার লিখে ফেলছিলাম ভুলবশত। তো এখন চাপ কী হবে, চাপ হবে তোমার P1, সেটা হচ্ছে 150 কিলো প্যাসকেল। তো এখানে কত আসবে, এখানে আসবে হলো আগের মতো 150 ডিভাইড বাই আমরা কি দেব 101.325 অ্যাটমসফিয়ার। এটাকে আমরা আগে করেছিলাম, ক্যালকুলেশন করলে কত 1.480 অ্যাটমসফিয়ার। আমরা একটু দেখে দিই তারপর আবার, কারণ আবার ওখানে দেখলে ভালো। 150 আসতেছে হলো আমাদের 1.480 ATM। আচ্ছা এরপর আমরা কী বের করব, আমাদের আরেকটা জিনিস সেটা হলো মোলার গ্যাস দ্রুবক। আচ্ছা যেটা আমরা লিখে নিব, মুখস্থ থাকতে হবে এটা আমাদের, মোলার গ্যাস দ্রুবক। মোলার গ্যাস দ্রুবক আর ইকুয়াল কত 0.0821 L ATM কে ইনভার্স মোল ইনভার্স। আচ্ছা আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হলো আণবিক ভর। তাহলে আমরা কি লিখবো এখন, আমরা লিখব আণবিক ভর এমন ইকুয়াল কোশ্চেন। আমরা জানি P1 V1 ইকুয়াল N1 আর T1। আচ্ছা তাহলে এখানে আমরা P1 V1 ইকুয়াল, এখানে N1 এর জায়গায় আমরা কি জানি, আমরা জানি যে W/M, অর্থাৎ এখানে W1/M
M1 আর T1। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি P1 V1, এখন W1 আর T একসাথে লিখে দিই উপরে, W1 আর T1, নিচে থাকবে M1। আচ্ছা দেখো, কোনাকুনি গুণের নিচে যেহেতু 1 আছে, এটার সাথে এটা গুণ, সেটা এটা গুণ, আমরা জাস্ট খালি M1 এর জায়গায় P1 V1 আর P1 V1 এর জায়গায় M1 লিখলেই হবে। তো আমরা জাস্ট এখানে লিখে দিই M1 ইকুয়াল W1 আর T1, আর নিচে এই P1 V1 লিখে দিই P1 V1। যেহেতু P1 V1 M1 এর সাথে গুণ অবস্থায় আছে, মানে কোনাকুনি গুণ করলে, সুতরাং এটা এখানে চেঞ্জ করলেই হয়ে যাবে। দেন আমরা যেটা লিখব M1 ইকুয়াল, আমাদের এখন ভ্যালুগুলো বসাতে হবে। আচ্ছা, ভ্যালুগুলো কি ছিল আমরা যদি একটুখানি খেয়াল করি, ভ্যালুগুলো ছিল প্রথমে W1 ছিল কত, 2.21 গ্রাম, তার মানে কত 2.21 গ্রাম ইন্টু আর, যেটা ছিল মোলার গ্যাস দ্রব্যক, সেটা কত আমরা যদি দেখি, সেটা হচ্ছে 0.0821 লিটার এটিএম কে ইনভার্স মোল ইনভার্স। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে তোমার T1 তাপমাত্রা কত ছিল 298 ইন্টু 298 কেলভিন। আচ্ছা, এরপরে আসো P1 কত ছিল 1.480 ATM ইন্টু V1 কত ছিল একদম ফার্স্টের দিকে 1 লিটার। আচ্ছা, আমরা এখন ক্যালকুলেশন করব, সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি 2.21 ইন্টু 0.0821 ইন্টু 298, নিচে আসবে 1.480 ইন্টু 1 সমান আসবে হলো 36.533। আচ্ছা, এখন আমরা একক কি লিখবো, গতদিনে দেখেছিলাম আগের লেকচার, আবার আজকে দেখাচ্ছি। দেখেন এখানে উপরে এটিএম, নিচে এটিএম কাটা যাবে, এরপরে এই লিটার আর এই লিটার কাটা যাবে, এখানে যে কে ইনভার্স এটা মাইনাসের, এখানে প্লাস এটাও কাটা যাবে, থাকবে কি গ্রাম মোল ইনভার্স। সুতরাং আমরা লিখে দেই গ্রাম মোল ইনভার্স। আচ্ছা, এটা হলো কি আমাদের M1 এর ভ্যালু। এখন আমরা সি পাত্রের গ্যাসের ক্ষেত্রে যেটা দেখব, চলো তাহলে আমরা লিখব সি পাত্রের ক্ষেত্রে। আচ্ছা, সি পাত্রে কি দেওয়া ছিল, সি পাত্রে কিন্তু শুধুমাত্র আমাদের এখানে যেটা আছে সেটা হলো ঘনত্ব। তো আমরা যদি ঘনত্বটা বের করতে চাই, তো আমরা জাস্ট লিখে দেব সি পাত্রের ক্ষেত্রে দেওয়া আছে ঘনত্ব সমান 1.25 গ্রাম লিটার ইনভার্স। আচ্ছা, এই গ্রাম লিটার ইনভার্স মানে হলো 1 লিটারে থাকে এত গ্রাম। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি 1 মোল সমান 1 মোল। আমাদের এখানে আণবিক ভরটাতে কি ছিল, গ্রাম মোল ইনভার্স, আর এখানে ঘনত্ব আছে গ্রাম লিটার ইনভার্স। তার মানে আমাদের এইটাকে যদি আমরা কি করতে পারি, গ্রাম মোল ইনভার্সে নিতে পারি, তাহলে হয়ে যাবে এটা আণবিক ভর। আচ্ছা, এটা ওইভাবে আর করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা জানি কি 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। এটা কোথায়, এসটিপিতে। আচ্ছা, এসটিপিতে লেখার দরকার নেই, এটা লিখলে হবে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। আমরা এখন থেকে কী করবো, এখন এখানে দেখতেছি আমরা 22.4 লিটারের ভর কত সেটা বের করলে হবে, এটা সেটা ইন্টু করলে হয়। আমরা যেভাবে এটা দেখাই যে 1 লিটার গ্যাসের ভর 1.25 গ্রাম, অতএব 22.4 লিটার গ্যাসের ভর কী হবে 1.25 ইন্টু 22.4 গ্রাম। তাহলে ক্যালকুলেশন করলে কী হবে
ক্যালকুলেশন করলে আসবে 1.25 ইন্টু 22.4, আমরা পেয়ে যাচ্ছি এখানে 28 গ্রাম। তার মানে আমরা সি পাত্রের গ্যাসের আণবিক ভর পেয়ে যাচ্ছি কত? আমরা লিখব অতএব সি পাত্রের গ্যাসের আণবিক ভর, সি পাত্রের গ্যাসের আণবিক ভর হচ্ছে M2 সমান 28 গ্রাম মোল ইনভার্স। যেহেতু মোলে নিয়েছি আমরা, কারণ 22.4 লিটার মানে 1 মোল, সুতরাং আমরা এখানে লিখব 28 গ্রাম। আচ্ছা, সুন্দর করে লিখি একটু, এই ভর M2 সমান 28 গ্রাম মোল ইনভার্স। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে মানটা যেটা আমরা পেলাম 28 গ্রাম মোল ইনভার্স। আর আমাদের এর আগে ছিল কি, আমাদের আগেরটা ছিল হলো অর্থাৎ M1 যেটা, সেটা ছিল 36.533, আর এখন কত এখানে 28। আমরা আগেরটাতে সুন্দরকে লিখে দিয়েছিলাম, এখানেও তোমরা সেটা লিখতে পারো, যে লিখবা যে গ্রামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি যে কথাটা আমরা আগে লিখেছিলাম, যেহেতু M1 গ্রেটার দেন M2, সুতরাং বি পাত্রের গ্যাসের আণবিক ভর বেশি। সি পাত্রের গ্যাসের চেয়ে। এরপর আমরা লিখব যে গ্রাহামের সূত্র অনুসারে, গ্রাহামের সূত্র অনুসারে কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হলো আণবিক ভরের, অর্থাৎ আণবিক ভর যদি বাড়ে ব্যাপন হার কমবে, আণবিক ভর কমলে ব্যাপন হার বাড়বে, অর্থাৎ আণবিক ভর কম হলে তার ব্যাপন হার বেশি। সুতরাং আমরা যেহেতু পাচ্ছি সি পাত্রের আণবিক ভর কম 28, সুতরাং আর বি পাত্রে পেয়েছিলাম 36 সুতরাং আমরা লিখে দেবো সি পাত্রের গ্যাসের ব্যাপন হার বেশি এবং এটি অধিক হারে ব্যাপিত হবে। থ্যাংক ইউ।